এখন দেখবেন সফল খামারির গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ মেহেদী হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস বরিশালের পক্ষ থেকে আজকে বরিশাল সদর উপজেলার 26 নং ওয়ার্ডের সাইফুল ইসলাম লিমান ভাইয়ের মুখ থেকে শুনবো তার খামারের গল্প। তো চলুন দর্শক শুনে আসি সাইফুল ইসলাম লিমান ভাইয়ের কাছ থেকে তার খামারের কিভাবে তিনি খামারটা শুরু করলেন, বর্তমানে কি অবস্থা। সাইফুল ভাই, আপনার যে এই ডেইরি খামারটা আসলে কিভাবে আপনি শুরুটা করলেন? আচ্ছা, এই ডেইরি খামারের পিছনে আমার যতটুকু অবদান তার থেকে বেশি অবদান আমার বাবার। ওনার শখ থেকেই আসলে এই ডেইরি খামার আমরা শুরু করেছি এবং ওনার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল এটা আসলে। তারপরে স্বপ্নে আসলে শখের বিষয়ে সব কিছু হয় না। যখন আমরা এটা আরও বড় পরিসরে করতে গেছি তখন আমাদেরকে একটু কমার্শিয়াল থিঙ্কিংটা নিয়ে আসতেছে এবং তখনই আমি আসলে অ্যাড হয়েছি এটার ভিতরে। তো আমার বাবা এখানে যতটুকু পরিশ্রম করে আমিও এটার পিছনে পরিশ্রম করি। আমরা সবাই মোটামুটি এক সম্মিলিতভাবে এটাতে চালাই। তো এখানে এখন বর্তমানে আমাদের 15টার বেশি আর কি আমাদের মিল্কিং কাউ, বিশেষ করে ল্যাকটিং কাউ আর কি, যেটা ল্যাকটিং কাউটা আছে এখানে আমরা বেসিক্যালি ফোকাস করি হলো মিল্ক প্রোডাকশনের উপরে। এবং এই 2020-25 থেকে আমরা কোরবানির জন্য কিছু গরু করা শুরু করেছি। এবছর আমরা ইনশাল্লাহ টার্গেট করছি যে সামনের বছর আমরা কোরবানির জন্য শুধু স্পেশালি 100 গরু দেশাল এবং শাহিওয়াল 100 করব। এবং আমাদের যে মিল্কিং যে খামার আছে, বিশেষ করে ল্যাকটিং কাউগুলো, এগুলো আমরা যে মেথডে আসলে পালি, এটা আমাদের দক্ষিণ অঞ্চলে অনেকেই পালে না আর কি। এই মেথডে আমরা তো চারি বানাই, ডাইনিং টেবিল বানাই, খাওয়াই গরুরে। তো আমাদের নুরুল আলম স্যারের যে আমাদের দিক নির্দেশনা ছিল ওইরকম আমরা আসলে আগাই যাচ্ছি। আমরা ফ্রি অ্যাক্সেস টু ফুড, ফ্রি অ্যাক্সেস টু ওয়াটার 100% এনশিওর করি। এবং লাইফ স্টকের যে অ্যানিমাল হাজবেন্ডারির যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে আমরা চেষ্টা করি ওটার কাছাকাছি থাকার সবসময়। এবং এটার কারণে আমাদের যত গরু আছে এগুলো আমাদের পিক ল্যাকটেশন পিরিয়ডে আমরা 29 লিটার 30 লিটার পর্যন্ত আমরা দুধ পাই, যেটা আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খুবই রেয়ার আসলে। আমরা শুরু করেছিলাম 2018 সালে মাত্র একটা গরু দিয়ে। ওই যে বলেছিলাম যে শখ আমাদের একটা জমি ছিল ভিতরে, তো ওখানে আমরা একটা ছোট্ট ঘরের মতো করে, তো ওখানে আমি একটা গরু পালতাম। তো ওই গরুটা আমরা কিনে নিয়ে আসছি, কিন্তু গরুটা মাশাআল্লাহ ভালোই দুধ, তো নিজেরা খাইতাম। তারপরে আমাদের নিজের বাসার যে ভাড়াটিয়া আছে ওদেরকেও দিতাম। তো পরবর্তীতে চিন্তা করলাম যে আরেক কয়েকটা বাড়াই আর কি, শখ করে। তো এইরকম দুইটা তিনটা করতে করতে যখন 5-7টা হয়ে গেছে, এরপরে চিন্তা করলাম যে না, এটা যদি এভাবে না করে, যেহেতু এত সময় দেয়াই লাগতেছে, তাহলে আমরা কমার্শিয়ালি করি। কারণ আমি 1 ঘন্টা দিলেও আমার সময়টা যাচ্ছে, প্রতিদিন আমার 2 ঘন্টা দিলেও 24 ঘন্টা টাইমই পাচ্ছি, এর মধ্যে একটা টাইম এদের জন্য বের করতে হয়। তো আমরা খামারে প্রতিদিনই একটা সেভারাল টাইম আমার আসতে হয়। এটা একটা আসলে একটা বিষয় আছে এখানে, যে আপনি যদি এটার পিছনে সময় না দেন তাহলে এখান থেকে আপনি আউটপুটটা পাবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। তারপরে এই আর কি, এইভাবেই শুরু হলো। এরপরে আস্তে আস্তে ইনশাল্লাহ এই জমিটা আপনার খাবার হিসাবে কি ব্যবহার করেন? খামারে আমরা খাবার হিসেবে সত্যি কথা বলতে আমাদের একটা বিশেষ করে BLRI যে কর্তৃক একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা অনেক খামারই আছে জানে না, জাস্ট বিকজ অফ মার্কেটিং, ল্যাক অফ মার্কেটিং, অথবা আমরা বলবো যে তাদের ল্যাক অফ প্রমোশন। যে আসলে মানুষের ওইভাবে আসলে তারা জানে না। এই BLRI এই অ্যাপসটার নাম হচ্ছে খামার গুরু। যে প্লে স্টোরের ভিতরে আমাদের যে গুগল প্লে স্টোর আছে, যেখান থেকে আমরা বিভিন্ন গেম ডাউনলোড করি, ওখানে খামার গুরু অ্যাপস আছে। এই অ্যাপসটা যদি আমরা ইনস্টল করি, এই অ্যাপস আমাদের অনেক কিছু শেখায়। আমার এই অ্যাপসের ভিতরে যদি আপনি যান তাহলে আপনি কী শিখতে পারবেন আমার মুখস্থ মোটামুটি। যেমন ধরেন, আপনি কিভাবে দেশি মুরগি পালন করবেন, কিভাবে দুগ্ধবতী গাভী, উচ্চ এই যে হাইল্যাক্টিং যে কাউগুলো আর কি, দুগ্ধবতী গাভীগুলো, এগুলো কিভাবে পালন করবেন। তারপরে আপনার কিভাবে আপনি আমাদের যে ষাঁড় গরু আছে, গরুর হৃষ্টপুষ্ট করবেন, মহিষ কিভাবে পালবেন, দেশি ছাগল কিভাবে পালবেন। এটার একদম বিস্তারিত অনেক কিছু তথ্য এটার ভিতর দেওয়া আছে। এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট থেকে তৈরি করা, BLRI থেকে তৈরি করা। এবং এই জিনিসটা আমাকে অনেকটা হেল্প করছে অনেকগুলো বেসিক বিষয়গুলো জানতে। এরপরে আপনি যখন ওই খাবারের যে, যেমন গমের ভুসি,
ভুট্টা ভাঙা, তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে আমরা মুসুরিটা দিই, খেসারি দিই মাঝে মধ্যে, এই যে গ্রেইনগুলো, তারপরে এগুলো আমরা প্রোটিন ক্যালকুলেশন করে আমার কাছে ফিড ফর্মুলেশন করা আছে। আর খাবার হিসেবে কি দেয় এটা যদি কেউ জিজ্ঞেস করে সবাই বলে অর্গানিক খাবার দিই, কিন্তু অর্গানিক খাবারটা আসলেই কি অর্গানিক কিনা এটাও একটু বোঝার বিষয় আছে। যেমন মনে করেন যে আমরা রাইস বার্নটা ইউজ করতাম আগে, ধানের কুড়া ইউজ করতাম, তো এরপরে আমরা ডিওআরবিতে আস্তে আস্তে যেগুলো সার আছে তাদের জন্য ডিওআরবিতে কনভার্ট হয়েছি, বাট আবার গাভীর জন্য আমরা ডিওআরবি ইউজ করি না। তো এটার কারণ হচ্ছে গিয়ে ফ্যাট লেয়ারটা আসলে করে। তারপর আবার সারের জন্য ফিড ফর্মুলেশন একরকম, আমার হেইফারের জন্য একরকম, তারপরে হচ্ছে গিয়ে আমার যারা কাফ আছে কাফের জন্য একরকমের কাফ স্টার্টার আছে আমার নিজের বানানো নিজের ফর্মুলেশনে, এবং লাস্টে আমার যে ল্যাকটিং কাউ আছে এদের জন্য একরকম, এবার ড্রাই পিরিয়ডে যখন থাকে তাদের জন্য। তো রেশনিং আমার ডিফারেন্ট রেশনিং ডিফারেন্ট টাইমের জন্য, এবং এই আমি এইভাবে করে ম্যানেজ করার চেষ্টা করি যাতে লম্বা সময়ে আমি মনে করেন এই গরু থেকে রিপ্রোডাক্টিভ হেলথটা ঠিক রাখতে পারি। আমরা কোনো ধরনের ফিড আসলে ইউজ করি না ওইভাবে, কোনো কনসেন্ট্রেট ফিড যেটা বলি, ফিডে সাধারণত হরমোন থাকে, এটা বললে হয়তো অনেক কমার্শিয়াল ফার্মের এগেনস্টে চলে যাবে, যার কারণে আমরা এসে আসলে কেউ ওইভাবে আসলে এটা মার্কেটিংও করে না বা ওইভাবে বলেও না। কিন্তু আপনি নিজে খাবার বানায় খাওয়ান, তাহলে আপনি আপনার রিপ্রোডাক্টিভ যে হেলথ, আমরা 300 দিন দুধ নিয়ে তারপরে এটাকে ড্রাই রেখে 2 মাস, তারপরে আবার যে আমাদের একটা বাচ্চা নিব এবং বাচ্চাটা হওয়ার 2 মাসের মধ্যে যে আবার গাভিন করব, এই জিনিসটা, এই আমাদের রিপ্রোডাক্টিভ যে সাইকেলটা, এই সাইকেলটা আমাদের যে চালিয়ে রাখতে হয়, তাহলে আমাদেরকে আসলে এই খাবারের উপরে আসতে হবে, ফিডের উপরে আসতে আমরা এটা মেনটেন করতে পারবো না। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলা হয় যে খামার করতে গেলে আপনার প্রথমে আগে ঘাস চাষ করো, তারপরে খামার করো। তো আমরা দেখলাম আপনার আসলে ঘাসের পর্যাপ্ত যোগান আছে। এখানে আপনার কি কি ঘাস চাষে আছে এবং কি পরিমাণ আপনার ঘাস চাষ করেন? আমি এখন আলহামদুলিল্লাহ 3 একরের মতো আমরা গত বছরে অ্যাকোয়ার করেছি, এবং এই বছরে আমাদের আরও টার্গেট আছে 1 একরের মতো অ্যাকোয়ার করার। আর এর আগে আমাদের তো সব মিলে আমাদের প্রায় 6 একরের মতো জায়গা আছে যেটার উপরে আমি শুধু ঘাস করছি। এবং এই ঘাসটা আমি যেহেতু পানির ঘাস করি, মানে আমাদের এই এলাকাটা নিচু এলাকা, দক্ষিণ অঞ্চল আমাদের, আমরা যেটা গাজীপুর বা আমি অন্যান্য অঞ্চলে দেখেছি যে শুকনো জায়গায় যে ঘাসটা হয়, যেমন জারাটা আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে লাল একটা ঘাস আছে এই সে, তো এই ঘাসগুলো ওইখানে যেরকম ভালো হয় আমাদের এদিকে অতটা হয় না, পানির ঘাসটা ভালো হয় আমাদের এখানে, কিন্তু পানির ঘাসের আবার আপনার বর্ষাকালে প্রোডাকশনটা কম থাকে। তো যার কারণে আমার রাউন্ড অফ দ্য ইয়ার যদি আমাকে করতে হয় তাহলে এইভাবে করতে হয়। এবং এই বছর আমরা চেষ্টা করতেছি সাইলো একটা পিট বানানোর জন্য। আমরা সামনের বার ভুট্টার সিজনে আমরা সাইলেজ নিজেরাই আসলে তৈরি করে নিজেরাই রাখবো আর কি, এটা আমাদের গরুর জন্য। যেহেতু আমি ডেইরি ফোকাসড, আমার কাঁচা ঘাসের বিকল্প সাইলেজ, ভুট্টার সাইলেজটা অথবা কাঁচা ঘাস, আমার দুইটার একটা থাকতেই হবে, আমি কোনোভাবে যেতে পারি। শুধু মোটা তাজাকরণ হলে আমি খড়ের উপর ডিপেন্ডেন্ট হতে পারতাম, কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব না আসলে, কারণ যেহেতু আমি ডেইরি ফোকাসড। আপনার বর্তমানে খামারে কতজন শ্রমিক কাজ করে? আমার বর্তমানে আমার খামারের সাথে সরাসরি ইনভলভড আছে হলো গিয়ে আপনার 6 জন, তার মধ্যে 3 জন হচ্ছে গিয়ে বাহিরে, ওরা ঘাসের জন্য জমিতে কাজ করে, আর 3 জন হচ্ছে গিয়ে আমার একজন হচ্ছে গিয়া ওর মধ্যে ম্যানেজার আছে, উনি আর কি দেখাশোনা করে। বিশেষ করে দেখাশোনা করে বলতে উনি আপনার সব গরুর খাবার রেশনিং সব কিছু আমাদের সেট করে দেওয়া থাকে, উনি জাস্ট ওই জিনিসটা ক্যালকুলেশনটা রাখে, হিসাবটা রাখে, এবং এর সাথে একটু টুকটাক কাজকর্ম থাকলে সেগুলো করে, অফিসিয়াল যে ডকুমেন্টেশন যেগুলো। আর 2 জন আছে, ওনারা হচ্ছে গিয়ে খাবার দেয়, গোসল করায়, গোয়াল পরিষ্কার করে, এরকম কাজ ভাগ করে দেওয়া আছে প্রত্যেকে, তো তারা ওইভাবেই করে। আমরা সাধারণত দেখি যে খামার করতে গেলে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন রোগ আক্রান্ত হইতে পারে, এছাড়া বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি। এরকম যদি আপনি সমস্যা হয়, আপনারা কিভাবে এগুলো সমাধানের চেষ্টা করেন? এটা সর্বপ্রথম যে জিনিসটা আমরা, এটা আমাদের এই দক্ষিণ অঞ্চলের ভাষাটা কথা আছে, ধারের ঘাস ঘোড়ায় খায় না। আমাদের প্রাণী সম্পদ অফিস আমাদের জন্য একটা অফিস খুলে বসে আছে, তার মধ্যে ডাক্তাররা বসে আছে, সব কিছু আছে, কিন্তু আমরা খামারিরা আলসেমি করে তাদের কাছে যাই না বা তাদের কাছে পরামর্শ নেব না। আমাদের দরকার হচ্ছে গ্রামে আমার পাশের বাড়ির চাচি কি বলছে, আমার পাশের বাড়ির আরেকজন কি বলছে, এই কথাটার উপরে আমরা সবসময় যাই। কিন্তু আমরা কেন একবার প্রাণী সম্পদ অফিসে যাব না, কেন তাদের সাথে একটু যোগাযোগ করব না? তাদের কাছে গেলে তো আমরা সৎ পরামর্শটা পাবো, সঠিক পরামর্শটা পাবো, কিন্তু এইটা না করে আমরা সবসময় দোষ দিই তাদেরকে যে তারা কেন আসে না। তারা সারাদিন কি আপনারে খুঁজবে? আমাদের এখানে আমি দেখছি 80% খামার আছে যেগুলো রেজিস্ট্রেশনই নেই। খামার রেজিস্ট্রেশন শুধু তারাই করে যারা হচ্ছে গিয়ে খামার করে খামার থেকে বেনিফিটেড, অন্য যে বিভিন্নভাবে বেনিফিটেড হওয়ার চেষ্টা করে, তারা খামারের রেজিস্ট্রেশন নেয়। এটা একটা বদ্ধমূল ধারণা, আসলে ধারণাটা পরিবর্তন করতে হবে। তাদের কথা হচ্ছে গিয়ে আমি খামার করব টাকা দিয়ে, সরকারের রেজিস্ট্রেশনও করাবো টাকা দিয়ে,
রেজিস্ট্রেশন করলে তো আপনি সুবিধা আছেন, জি। আপনার ভ্যাকসিনেশনটা আপনার টাইম টু টাইম আপনার কাছে, যে এখন যে কমপ্লেনটা করি আমরা, আমাদের কাছে কেন আসে না, তখন আপনার কাছে আসবে। আপনাকে আসার জন্য তো ওই প্রসেসটা মেনটেন করতে হবে, Process টা আপনাকে নিজেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার রেজিস্টার খামারি হতে হবে। খামারি হলে এরপর না আপনি সরকারি সব সুযোগ সুবিধা আপনার কাছে আপনি এভাবে পেয়ে যাবেন, আগে তো পাবেন না। তো এই জিনিসটা আমাদের এন্ড থেকে আমরা মানুষ হিসেবে আমাদেরকে বুঝতে হবে প্রথমে, আমি সরকারকে কি দিচ্ছি, আমি দেশকে কি দিচ্ছি, দেশ আমাকে তখন দিবে। জি। এটা প্রথমে এভাবে আমরা করব। বর্তমানে আপনার ডেইরি কয়টি গরু আছে এবং ফ্যাটিং এর জন্য যে কোরবানি উপলক্ষে বিক্রি প্রস্তুত করার জন্য কতটি গরু আছে? আলহামদুলিল্লাহ আমার 15টার মতো আছে এখন হাইলাইটিং গরু। আমি গরু কালিং করি প্রতি বছর, যার কারণে আমার গরু বাড়ে না কখনো। কালিংটা অনেকে হয়তো বা বুঝবে না, এটা হচ্ছে গরু যখন আমার বয়স্ক হয়ে যায় বা যখন আমি দেখি গরুর প্রোডাকশন কমে গেছে, তখন আমি গরুটাকে ছাঁটাই করি। আর খামারে আমরা নতুন খামারি, 2018 সালে শুরু করছি, তারপর আমি বলি আমি নতুন খামারি। কারণ কথা হচ্ছে আমাদের একটা ভালো প্রোডাক্টিভ একটা গরু আনতে হলে মিনিমাম 3টে জেনারেশন, F1 F2 তারপরে F3-তে যাই আমরা দেখি আসলে অরিজিনালি ভালো একটা প্রোডাক্টিভ গরু আমরা আসলে রাখতে পারি খামারের জন্য। তো ওই চিন্তা ভাবনা থেকে আপনি আমার ডেইরি কাউ আমি আস্তে আস্তে বাড়াচ্ছি এবং এখন আমার মোটামুটি 80%-এর মতো চলে আসছে নিজের প্রোডাকশনে, নিজের যে বাচ্চা, নিজের আতালের বাচ্চাগুলো চলে আসছে। এবং আমার ফার্মের নিজেদের বাচ্চাগুলোই আমরা এখন অলরেডি গাভিন আছে, অলরেডি তারা মিল্ক প্রোডাকশনে আছে। এরপরের জেনারেশন যারা আসবে তারা আরেকটু ভালো কোয়ালিটির হবে। এবং এই গরুগুলো আমি যদি বাহির থেকে সংগ্রহ করতে যাই, এটা কোনোদিনও সম্ভব না, কেউ বিক্রি করবে না। আপনার খামারের যখন বিক্রি করবেন সবসময় চেষ্টা করবেন আপনার সব থেকে নষ্ট গরুটা বিক্রি করে দেওয়া, কারণ ওরে দিয়ে আপনার সব থেকে কষ্ট হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা এখন মোটামুটি আমাদের এই হচ্ছে গিয়ে আর কোরবানির জন্য এবার আমরা 30টা করেছি 30টা। আলহামদুলিল্লাহ। এর মধ্যে 5-7টা আছে আমার নিজের এখানের বাচ্চা, আর বাকিগুলো আমরা বাচ্চা কিনে এনে এরপরে আমরা আস্তে আস্তে এটার করছি, নারিশমেন্ট করছি। আর দেশাল এবং শাহিওয়াল এই দুইটাই করি, ফ্রিজিয়ান আছে অল্প কয়েকটা। আমাদের এখানের যে হাউস প্রোডাকশন যেটা আছে ওইটাই হোম ব্রিড। তো এই হচ্ছে গিয়ে এবারের টার্গেট। সামনের বার ইনশাল্লাহ আমার টার্গেট আছে কোরবানির জন্য আমি 100-র মতো। নূতন খামার করতে চাচ্ছে তাদের জন্য আপনার আসলে পরামর্শ কি? যারা নতুন খামার করতেছে তাদের জন্য আমার পরামর্শ হলো যে আপনি অতিরিক্ত অপটিমিস্টিক হইয়েন না, অনেক আশাবাদী হইয়েন না, আশা কম করেন, স্বপ্ন দেখেন অনেক বড়, ভিশন রাখেন অনেক বড়, কিন্তু মিশন হোক আপনার ছোট ছোট। একদম ক্ষুদ্র পরিসরে শুরু করেন, রিস্ক যতটুকু আপনার ক্যালকুলেশনে আসে যে আমি এতটুকু মিনিমাইজ করতে পারতেছি, অতটুকু মিনিমাইজ করে আপনি রিস্ক দিয়ে তারপর শুরু করেন। কারণ আজকে যদি আপনি বড় ধরনের লস খান, আপনার এটা ট্যাকেল দেওয়ার মতো সময় হয়তো বা আপনার ক্যাপাসিটি নাও থাকতে পারে, আপনার পরিবারের আপনার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কিন্তু যদি আপনি ছোট পরিসরে শুরু করেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, তারা অনেক সময় প্রবাস থেকে এসে একটা অনেক বড় অ্যামাউন্টের টাকা নিয়ে এসে তাদের টাকার কমতি থাকে না, তারা এসে শুরু করে দেয়। আমাদের তরুণ উদ্যোক্তা ভাইরা যারা আছে, তাদের যতটুকু সাধ্য থাকে সব লাগাই দেয়। এভাবে করার দরকার নেই। আপনি দরকার হলে আসেন, আইসে দেখেন, দেখার পরে শিখেন, শেখার পরে আপনি বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বলেন, আপনার আশেপাশের যারা খামারি আছে তাদের পরিস্থিতি কি সেটা দেখেন। আমার এখানে দুধের মার্কেট একরকম, আপনার ওখানে দুধের মার্কেট ভিন্ন থাকতে পারে। আমার এখানে খাবারের দাম একরকম, আপনার ওখানে খাবারের দাম ভিন্ন থাকতে পারে। একটা ব্যবসা মানুষের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসা অনেক কঠিন কাজ। অতএব আপনি এত সহজ মনে করার এটা কিছু নাই। ইউটিউব দেখে খামার করা বন্ধ করেন এবং কথা হচ্ছে গিয়ে আপনি সঠিক পরামর্শ সঠিক জায়গা থেকে নিয়ে সেখান থেকে কিছু করার চেষ্টা করেন, ইনশাল্লাহ সফল হবে। ভাই আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদেরকে আসলে এভাবে করে গাইড করে রাখেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা যথেষ্ট সবসময় সুযোগ সুবিধা আমাদেরকে দিয়ে থাকে, বিশেষ করে পরামর্শ যেটা, এটাই আমাদের বেশি দরকার আসলে। আর যারা আমাদের থেকে একটু আর্থিকভাবে অসচ্ছল খামারি, যাদের একটু কম আছে, তাদেরকে চেষ্টা করবেন বাংলাদেশ সরকারের থেকে, এটা তাদের পক্ষ হয়ে আমি বলে দিলাম যে তাদেরকে চেষ্টা করবেন আর্থিকভাবে যতটুকু সহায়তা করা যায়। আমরা যা করি তারপর আমাদের কৃষিতে যতটুকু সাবসিডি আছে তার থেকে আপনারা উত্থাপন করবেন ওখানে যে আরও বেশি সাবসিডি কীভাবে আনা যায় এবং আমাদের প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছে তাদের ওয়েলফেয়ারের জন্য কী করা যায়। ইনশাল্লাহ এক্ষেত্রে যদি আমাদের কমার্শিয়াল ফার্মেরও হেল্পের দরকার হয় তাহলে আমরা অনেক সময় ইনশাল্লাহ আমরা এটা হেল্প করার চেষ্টা করবো যেভাবে পারি, বুদ্ধি পরামর্শ বা অন্যান্যভাবে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।